হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প দিদি সুস্মিতার সাথে। আজকে আরেকটা ভিন্ন রসের গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা কিন্তু তোমাদের আশা করি শুনতে খুব ভালো লাগবে। শুনতে থাকো। আজকের গল্পের নাম ওকে, শঙ্কর চ্যাটার্জির লেখা। অফিসের বিশেষ কাজে দিল্লি যেতে হবে। অনেক চেষ্টায় কালকামেলের একটা টিকিট জোগাড় করলাম। উপায় নেই, যাওয়ার প্রয়োজনটা খুব জরুরি। নভেম্বরের গোড়ার দিক, যথারীতি কুয়াশার জন্য ট্রেন লেট করা শুরু করলো। সন্ধে 7:40 পৌঁছানোর জায়গায় 4 ঘন্টা দেরিতে ওল্ড দিল্লি স্টেশনে ঢুকলো আমার ট্রেন। আমাকে থাকার জন্য পাহাড়গঞ্জের কাছাকাছি একটা হোটেলে থাকতে হবে। এর আগেও যতবার দিল্লি এসেছি নিউ দিল্লি স্টেশনে নেমেছি, কিন্তু এবারে ব্যতিক্রম। রাত 11:30 নাগাদ স্টেশনের বাইরে বেরোতেই কয়েকজন যা হয় দালাল এগিয়ে এলো। বলে দিলাম পাহাড়গঞ্জের হোটেল বুকিং। আমার লাগেজ বলতে একটা স্কাই ব্যাগ। ফেরার টিকিট অবশ্য রাজধানীতেই পেয়েছি। দিন দুয়েকের কাজ। পাহাড়গঞ্জে দু একটা হোটেলে চেনা জানাও আছে। একটা অটোকে বললাম হোটেল ডি হর্সে নিয়ে যেতে। ও ডবল ভাড়া চাইলো। জানতাম রাত 12টা বাজতে চলেছে, তার উপর দিল্লি, ধোঁয়া, কুয়াশা, ঠান্ডায় জগা খিচুড়ি পাখি রয়েছে। জানি দর কষাকষি করে লাভ নেই, শুধু সময়ের অপচয়। তাই একই আবার 28 ঘন্টা ট্রেন জার্নি আর পাচ্ছি না। সোয়েটারটা চাপালাম। এই রাতেও গাড়ির সংখ্যা কম নয়। আধ ঘন্টার মধ্যে হোটেলের সামনে পৌঁছালাম। অটোওয়ালা ভাড়া নিয়ে রওনা দিল। একটা কথা আছে, তুমি যখন ঝামেলায় পড়বে তখন সব দিক দিয়েই তোমার ঝামেলা। হোটেল ডি হর্সে কোনো রুম খালি নেই। অনুরোধ করলাম, এর আগেও আপনাদের হোটেলে আমি অনেকবার উঠেছি, এই দেখুন এই রাত্রে আমি কোথায় যাই। विश्वास कीजिए सर, नो रूम, कल एक रूम खाली होगा। আমি অনুনয়ের সুরে বললাম, কিছু একটা রাতের জন্য করুন প্লিজ। ম্যানেজার বলল, একটু এগিয়ে এই লাইনেই হোটেল চাঁদনি পাবেন, ওখানে পেয়ে যেতে পারেন। দেখলাম এখন আর সময় নষ্ট করে লাভ নেই, রাত বাড়বে। ব্যাগ কাঁধে নিয়ে আমি এগোলাম হোটেল চাঁদনির দিকে। প্রথম দর্শনে হোটেলটাকে আমার ভালো লাগলো না। একেবারে রদ্দি মার্কা টাইপের হোটেল। কিন্তু আমাকে অন্তত আজ রাতের জন্য একটা কোথাও মাথা গুঁজতেই হবে। সামনে লোহার জালতি দেওয়া গেট বন্ধ। 3-4 বার ধাক্কাধাক্কি করার পর একটা বেয়ারা গছের লোক বেজার মুখে এলো। রিসেপশনটা তথই বসে নোংরা। একজন বসে বসে ঢুলছে। ঘরের কথা বলতেই উত্তর, কয় রুম খালি নাহি। যা বাবা, এই হোটেলেরও এই অবস্থা? দিল্লিতে কি সারা দেশের লোক এসে গেছে নাকি? ওকে ডি হর্সের কথা বললাম। বিরক্ত মুখে বুকিংয়ের খাতাটা দেখি বলে, নাহি, এক বি খালি নাহি। আমিও চোখ বুলাচ্ছিলাম। 19 নম্বর রুমটার জায়গায় শুধু লাইন টানা, কোনো বোর্ডারের নাম নেই। আমি বললাম, ভাই সাহেব 19 नंबर तो खाली है, यह कमरा ब्लॉक्ड है, मतलब मालिक का हुकुम किसी को नहीं देना। এবার আমার দেখো ভাই, বড় বিপদে পড়েছি। একটা রাতের জন্য যাও, কাল সকালেই তো আমি চলে যাবো ওই হোটেল ডি হর্সে, তোমার মালিক জানতেও পারবে না। একটা 500 টাকার নোট বার করলাম। নোটটা দেখলো, নেই সাহেব, পরে ঝামেলা হলে আমার নকরি চলা যায়গা। আরে আমি রেজিস্টারে তো সই করব না, নাম লেখার তো দরকার নেই। বেয়ারা আর ম্যানেজার চোখে চোখে কিছু কথা বললো। বেয়ারা বল, কিছুদিন আগের ওই ঘরের বোর্ডার সুইসাইড করে, তারপর থেকে ওই ঘরটা বন্ধ স্যার। শালা, বুঝেছি আমাকে তাড়াবার বন্দোবস্ত। আরও একটা 500 টাকার নোট বার করলাম। ওরা এবার একটু চনমনে উঠল। ম্যানেজার তবু একটু নারাজ। আমি বললাম, পুলিশ কি ঘরটা সিল করে দিয়া? না স্যার, দিন 7 আগে এক কাস্টমার ভয় পায়, তারপর থেকেই বন্ধ। নাহলে হোটেলেরই তো বদনাম হয়ে যাবে। ঘড়িতে 1টা বাজতে তো বেশি দেরি নয়। দেখুন, ট্রেন জার্নিতে আমি এমনিতেই ভীষণ টায়ার্ড, এখন শুধু একটু ঘুমোতে চাই। ভূত এলেও ওই কথাই বলবো, আর কথা নয়। এবার প্লিজ প্লিজ আমাকে চাবিটা দিন। ম্যানেজার এবার দোটানার মধ্যে পড়লো। এদিকে টাকার লোভটাও সামলাতে পারছে না, ওদিকে বেয়ারা মুখ খুললো। ও বাবু ভীতু আদমি থা। ম্যানেজারের কাছ থেকে চাবিটা নিয়ে আইয়ে দুতলা মে আপকা কামরা। ওর সঙ্গে রেলিং ভাঙা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। করিডোরের দুপাশে সারি সারি ঘর, কয়েকটা ঘরের সামনে এঁটো খাবারের বাসনপত্র পড়ে রয়েছে। একেবারে কোণের ঘরটার সামনে এসে দাঁড়ালাম। যে সুইসাইড করেছিল ঘরটা ভালোই পছন্দ করেছে। ঘরের আলোটা জ্বালিয়ে দিল। ডাবল বেডরুম, খাটটাও বড়। বেয়ারা জগে খাবার জল দিয়ে গুড নাইট বলে বিদায় দিল। দরজা বন্ধ করে চটপট ব্যাগ খুলে রাতের পোশাকটা বার করে নিলাম। ট্রেনে স্নান হয়নি,
একটু স্নান করতে হবে। রাত 1টা বাজে। বেড়াটা যতক্ষণ ঘরে ছিল একটা জিনিস চোখে পড়েছিল, ও বারে বারে ভয়ে চকিত চেহারা এদিক ওদিক দেখছিল চোখে। তবে কি বাথরুমে আত্মহত্যা হয়েছিল নাকি? মিনিটের মধ্যে চিন্তাটা সরিয়ে দিলাম। দূর, গাজিয়াবাদ স্টেশন থেকে পুরি সবজি খেয়ে নিয়েছিলাম। জগ থেকে 1 গ্লাস জল খেয়ে সিগারেট ধরিয়ে বাথরুমে ঢুকলাম। গিজারটা অন করে দিলাম। জল গরম হতে একটু সময় লাগবে। সিগারেট টেনে টেনে ধোয়ার কুণ্ডুলি করছিলাম। বাড়িতে আগেই জানিয়ে দিয়েছি ট্রেন লেটের কথা। কলটা চালালাম, হাত দিয়ে দেখলাম এ কি, কোথায় গরম জল, এ তো কনকনে ঠান্ডা। বেড়াটাকে ডাকবো ভাবছিলাম, তা ভাবলাম থাক, একই ঘর দিয়েছে, ভাববে এই রাতে আবার গরম জলে স্নান করার বায়না। সিগারেটে কয়েকটা টান মেরে ফেলে দিলাম। এই বরফ ঠান্ডা জলে স্নান অসম্ভব। হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুলাম। হ্যান্ডেলে একটা সাদা তোয়ালে ছিল, ওটা নিতে কিনা ঘেন্না লাগছিল, একটা লালচে লালচে ছোপ। সত্যি বলছি, তখনও মনে ভয় জিনিসটা কিন্তু টোকা মারেনি। ব্যাগে পাতলা টাওয়াল আছে, ওটা আনবার জন্য জলপাই বেরোতে হবে। বিস্ময়ের সাথে দেখলাম ধূমপান করে যেসব ধোঁয়া ছেড়েছিলাম সেগুলো জমাট বেঁধে একটা মানুষের মুখের মতো অবয়ব সৃষ্টি করেছে। বাথরুমের শাওয়ারের উপর সেটা ভাসছে। ভালোভাবে লক্ষ্য করতে চোখ, নাক, কান সবই বোঝা যাচ্ছে। ভাবলাম চশমা নেই তো, তাই বোধহয় ভুল দেখছি। তাড়াতাড়ি করে চশমাটা পরে বাথরুমের দরজাটার সামনে এলাম। না, অবিকল একটা মানুষের মুখমণ্ডল। মুন্ডুটা ভাসতে ভাসতে বাথরুমের ছোট্ট জানলাটা দিয়ে বাইরে অন্ধকারে মিলিয়ে গেল। প্রথম ভয়ের টোকাটা ধাক্কায় পরিণত হলো। কয়েক মিনিটের জন্য বোবা হয়ে গেলাম। তারপরে মনে শক্ত করে বললাম, এসব অনেক কিছু ওই চিন্তা করেছি বলে এসব ভাবছি। আর দেরি না করে ঘরের আলোটা জ্বালিয়ে বিছানায় শরীর রাখতে একরাশ আরাম আর ঘুম আমায় আলিঙ্গন করলো। শোবার আগে বাথরুমের দরজাটা লক করে দিলাম। বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। পায়ের নিচ থেকে রোঁয়া ওটা বোটকা গন্ধওয়ালা ওই কম্বলটাই গায়ে দিলাম। সারা দুনিয়া কাঁপিয়ে রাজ্যের ঘুম আমার 2 চোখে চলে এলো। বেশ শীত শীত অনুভব হতে ঘুমের ঘোরটা একটু বাধাপ্রাপ্ত হলো। হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন? বাধ্য হয়ে চোখ চাইতেই অবাক হলাম, কম্বলটা আমার গায়ে নেই। আরে কোথায় গেল ওটা? উঠে বসে বড় বড় চোখে দেখি পায়ের কাছে ভাঁজ করা কম্বলটা রয়েছে যেমনটা ঠিক শোয়ার আগে ছিল। আরে কোথায় গেল ওটা? তবে কি ঘুমের ঘরে কম্বলটা না নিয়ে শুয়ে পড়েছি? সঙ্গে সঙ্গে মস্তিষ্ক মনে করিয়ে দিল বোটকা গন্ধটার কথা। সত্যি তো, কম্বলটা না নিলে বোটকা গন্ধটা পেলাম কি করে? যতই ঘর পাওয়ার পর ম্যানেজারকে সাহসের বড়াই দেখি না কেন, এখন মনে হচ্ছে সাহস একটু ঘাটতি দেখা দিচ্ছে। বুঝতে পারছি এরপরে হয়তো কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হবে। যাক, এসবগুলো চিন্তা করতে করতে আমার ঘুমের 12টাটাই হয়তো বেজে যাবে। তারপর কাল সকালে অফিসের কাজে পার্লামেন্ট স্ট্রিটে ছুটতে হবে। শীতটা ভালোই মালুম হচ্ছে, ঘড়িতে তখন 1:30 বাজে। তার মানে 10 মিনিটও হয়নি ঘুমিয়েছি। বোটকা গন্ধওয়ালা লাল কম্বলটা আবার টেনে নিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে ভাবলাম, আবার টেনে নেবে না তো? কথাটা ভাবতে একটা হালকা শিহরণ কেটে গেল। আচ্ছা, ওরা বললো এই ঘরেই সুইসাইড হয়েছে। আর বেয়ারাটা যেভাবে বাথরুমের দিকে তাকাচ্ছিল, কিন্তু সে কিভাবে মরল? গলায় দড়ি? কেন, টয়লেটের ছাদটা তো খুব নিচু, কোনো হুকই নেই। তাহলে মনের মধ্যেই অজান্তেই আমার একটা পোস্টমর্টম শুরু হলো আমার ইচ্ছার বিরুদ্ধে। এইরকম হয় দেখবেন, যেটা নিয়ে ভাবতে চাইবেন না, আপনার মন দেখবেন সেটাকে নিয়েই বেশি ভাবছে। তাহলে কি? শুধু প্রশ্নর পর প্রশ্ন, প্রশ্নর পর প্রশ্ন। ক্রমশ মাথাটার কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। এ তো মহাবিপদ। চোখের ঘুম এবার সরে যাচ্ছে। দূর চাই, কি করে যে ঘরটা নিলাম। যাই, উঠে আর একটু সিগারেট খাই। পরক্ষণেই আবার ইচ্ছাটাকে দমন করলাম। ওই ধোঁয়ায় যদি দেহ তৈরি হয়ে যায়। ধোঁয়ার মুন্ডুটার কথা নতুন করে মনে পড়লো। কিন্তু চোখের ভারী পাতা দুটো বন্ধ করতে পারছি না। চোখ দুটো যেন কিসের আগমনের প্রতীক্ষায় ভীত। এদিকে সেই রকম ভৌতিক দৃশ্য এখনো পর্যন্ত আমি দেখিনি। যাই হোক, এই আত্মাটা কি এখনো এখানে এই কথাটা মাথায় আসতে আরো বেশি করে যেন ভয়ের সমুদ্র আমার ভেতরে আসতে শুরু করলো। খুট
করে একটা শব্দে আমার সমস্ত ইন্দ্রিয় এবার সজাগ হয়ে উঠল। আধশো অবস্থায় ঘরের চারিদিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম। নীলচে আলোতে সারা ঘরটা নীলাভ হয়ে উঠেছে। নজর আটকালো বাথরুমের দরজার উপর, আধ খোলা হয়ে রয়েছে। না, আমি তো শোবার আগে ওটা লক করেছিলাম। তাছাড়া লক খোলার শব্দটা একটু আগেই আমি পেয়েছি। এবার আমার মুখে আতঙ্ক দেখা দিল, কেননা চোখের সামনে দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেবে পাচ্ছি না কখন এত ভয় আমার মনে প্রবেশ করলো। এবার কানে হলো বাথরুমের কল খোলার আর বালতিতে ছচ্ছর ছচ্ছর করে জল পড়ার শব্দ। কে যেন বালতিতে জল ভর্তি করছে। এই সময় বুদ্ধি যেন একটু জাগ্রত হলো। হাত বাড়িয়ে ইন্টারকমের রিসিভারটা তুলে নিয়ে 107 নম্বর রিসেপশনে ফোন করলাম, যদি কেউ জেগে থাকে। কাপা হাতে শুনতে লাগলাম অপর প্রান্তে রিং হবার শব্দ। বেজেই চলছে ঘন্টি, হয় ঘুমিয়ে পড়েছে। রিসিভারটা নামিয়ে রাখলাম। জল পড়ার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মুখে চোখে আতঙ্ক নিয়ে বাথরুমের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে আমার সমস্ত স্নায়ু তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বেশ দেখা যাচ্ছে একটা অস্পষ্ট সাদা ধোয়ার মতো শরীর বাথরুমে নড়াচড়া করছে, কেননা দরজাটা হাট করে খোলা। একটু বাদেই স্নান করার শব্দ শুনতে পেলাম। কপালে এই ঠান্ডার মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। প্রেশারটা ঊর্ধ্বমুখী হয়তো উঠছে, বুকেও একটা চাপ ব্যথা অনুভব করছি। মন বলছে স্নান শেষ হবার পর ও কি ঘরে আসবে। আমি নিশ্চিত সে বিভৎস দৃশ্য আমার হৃৎপিণ্ড সহ্য করতে পারবে না, আর সে কাজ করা ডেফিনেটলি বন্ধ করে দেবে। স্নান করার আওয়াজ বন্ধ হলো। আমি বিছানায় বসে জীবনের অন্তিম সময়ের জন্য তখন অপেক্ষা করছি। এরপর কি ঘটবে, এরপর কি ঘটবে। হালকা ধোঁয়া শরীরটা বাথরুম থেকে এক পায়ে গিয়ে ঘরে এলো। সঙ্গে সঙ্গে ঘরের টেম্পারেচার যেন কয়েক ডিগ্রি কমে প্রচণ্ড ঠান্ডা। চারিদিকে হাড়িম করা ঠান্ডায় মনে হচ্ছে যেন মর্গের মধ্যে বসে রয়েছি। ছায়ামূর্তিটা বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে। এই সময় মাথার ভেতর কে যেন আমার অ্যালার্ম দিল, এখনো সময় আছে, পালাও পালাও। শরীরটাকে শক্ত করলাম, দরজা খুলে পালাতে হবে। কিন্তু তখন আতঙ্কিত হবার আরও কিছু বাকি ছিল। খাট থেকে দাঁড়াবার মুহূর্তে দরজাটা লক্ষ্য করেই ভয়ে হাত পা পেটের মধ্যে সেদিয়ে গেল। নেই, দরজাটা ওখানে নেই। এক পলকে চারধারে তাকিয়ে দরজাটাকে খুঁজেই পেলাম না, শুধু দেয়াল আর দেয়াল চারিদিকে। কপাল থেকে ঘাম আমার চুঁয়ে পড়ছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঘাড় ঘুরিয়ে আবার আমি মূর্তিটাকে দেখলাম। ডান হাতের কবজি দিয়ে লাল রক্তের ধারা টপ টপ করে মেঝেতে পড়ে। তার মানে ও এইভাবেই আত্মহত্যা করেছিল। ওই অশরীরী এবার টলতে টলতে দুপায়ে গিয়ে খাটটার কাছে এলো। আমার হৃৎপিণ্ডের ধুক পুকনির শব্দ আমি কানে যেন শুনতে পাচ্ছি। কোথায় পালাবো, পালাবার রাস্তা কোথায়? ওই বিভৎস দৃশ্য এই বয়সে কতক্ষণ সহ্য করতে পারবো? হার্ট ফেল করবে আমার। সমহিতের মতো ক্রিয়াকলাপ তার দেখছি। পরিষ্কার দেখতে পাচ্ছি সে ডান হাতের কবজির উপর বাথরুমের রক্তের দাগওয়ালা ওই তোয়ালেটা জড়ানো। শত চেষ্টাতেও যেন চোখ সরিয়ে নিতে পারছি না। আমি অদ্ভুতভাবে তাকে খালি দেখে যাচ্ছি। বুকের ভিতরে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। তবে কি আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি? ইস, যদি স্টেশনে রাতটা কাটাতাম। মূর্তির মাথাটা ক্রমশ একদিকে হেলে পড়ছে, রক্তের স্রোত কমে আসছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে বালিশের পাশে রাখা মোবাইলটা কুঁই কুঁই করে চেটে উঠে। প্রথম অনুভব করলাম কোনো জীবিত মানুষ আমার সঙ্গে হয়তো যোগাযোগ করতে লাগলে। মাথাটা সক্রিয় হতো। ওর দিকে চোখ না ফিরে কাঁপা হাতে ফোনটা আবার কানে নিলাম। স্ত্রীর কণ্ঠ ভেসে এলো। ভোর রাত্রে ডিস্টার্ব করছি, সারা রাত জেগে তোমার কথাই চিন্তা করছি, অনেকক্ষণ খবর পাইনি তোমার। কানে কথাগুলো যেন দেহে প্রাণ ফিরিয়ে আনলো আমার। দেখতে পাচ্ছি সেই ধোঁয়ার ভয়ঙ্কর দেহ ধীরে ধীরে অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন এই যাত্রায় বেঁচে গেলাম। ভাঙা গলায় বললাম, কটা বাজে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার গলাটা কিরম যখন শোনাচ্ছে? এখন ভোর 4:30। সামনের চেয়ারটা খালি, শূন্য। অতৃপ্ত আত্মা বিলীন হয়ে গেছে ওই ঘরেরই কোনো স্থানে। আমি পরে ফোন করব। বিছানা ছেড়ে এবার মাটিতে পা দিলাম। এখনো পুরোপুরি ভয়টা শরীর থেকে যায়নি। ওই অবস্থায় জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে পোশাক বদলে নিলাম। শুকনো ক্লান্ত মুখে ভোরের আলো ফোটার আগেই
চাঁদনি হোটেল ছেড়ে রাস্তায় পা রাখলাম। বাইরে কুয়াশা ঢাকা দিল্লি। আমি হেঁটে চলেছি হোটেল ডি হর্সের দিকে, যেন শ্মশান ফেরত এক যাত্রা। আজকে যে গল্পটা তোমাদের শোনালাম শঙ্কর চ্যাটার্জির লেখা ওকে। হয়তো তোমাদের ভালো লেগেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে গপ্প দিদি সুস্মিতার সাথে তোমরা গল্প শুনতে থাকো এবং আমার সাথে এইভাবেই তোমরা থাকো। আজকে আসি। একদম নতুন বছরের নতুন সপ্তাহে আবার দেখা হবে। সামনের সপ্তাহে গপ্প দিদি ছুটিতে যাচ্ছে। দেখা হবে নতুন বছর 2026-এর প্রথম সোমবার, মঙ্গলবার আর বুধবার। তোমাদের খুব ভালো কাটুক, ভালো থেকো। আসি আজকে, বাই।